আমি দেখতে অনেকটা লুতুপুতু ছিলাম, অনেক মিষ্টি এবং অনেক সুন্দরী একটা মানুষ ছিলাম। হ্যালো আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আমার স্বামী এবং আমার শ্বশুর তারা বাপপুত দুজনেই বিদেশে থাকতো। এদিকে দেশে থাকতাম শুধু আমি আর আমার শাশুড়ি। কিন্তু বন্ধুরা, আমাদের শাশুড়ি এবং বউয়ের মধ্যে আমরা একা একা ফিল করতাম, কারণ আমার শাশুড়ি ছিল আমার মতোই একজন জোয়ান মানুষ। হ্যাঁ, শাশুড়ির অনেক বয়স হয়েছে, কিন্তু বন্ধুরা, শাশুড়ির ওই মনের রস এখনো যেন কমে নাই। শাশুড়ি প্রায় সময় আমাকে বলতো, হ্যাঁ রে, আমার নাম ছিল মিলি। শাশুড়ি আমাকে প্রায় সময় বলতো, হ্যাঁ রে মিলি, তোর তো একটা মনের মানুষ নাই, আমারও তো মনের মানুষ নাই। দেখ, তোর জামাইও বিদেশে থাকে, আমার জামাইও বিদেশে থাকে, আমাদের কি কপাল। আমরা দুজন তাদের ভালোবাসা থেকে বঞ্চিত, আমরা কেউ তাদের আদর সোহাগ কোনো কিছুই পাই না। ইস রে, এইভাবে এই বয়সে এসে আমাদের দিনকাল সময় যেন কোনোভাবে যায় না রে। এইভাবে কি কোনো মানুষ বেঁচে থাকতে পারে নাকি বলতো? আমিও শাশুড়ি মায়ের সঙ্গে তখন বললাম, হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আসলে এখনকার যুগের মানুষ আমরা। হ্যাঁ, তাছাড়া এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর একা একা থাকা যায় নাকি? এই পুরো বাড়িতে শুধু আপনি আর আমি, একটা পুরুষ মানুষও নাই। বন্ধুরা, আমাদেরকে বাজার সদাই থেকে শুরু করে সব কিছু করা লাগতো আমার আর আমার শাশুড়ি মায়ের। এই জন্য আমার একটা ছোট ভাই ছিল, ঠিক আছে? সে আমার থেকে খুব বেশি না, মাত্র 5 বছরের ছোট। ওর নাম ছিল নিলয়। আমার শাশুড়ি তখন বলল, ঠিক আছে, তোর শ্বশুর আর তোর জামাই মানে আমার ছেলে যেহেতু বিদেশে তারা কাজ করে, তারা তো আর চাইলেই দেশে আসতে পারে না। দেশে আসতে আসতে প্রতি 5 বছর পর পর আসতে হয়, তাও আবার এসে শুধুমাত্র 3 মাসের জন্য থাকতে হয়। 5 বছর পর এসে 3 মাস সময় দিয়ে আবার চলে যায়। আমাদেরকে উত্তেজনা বাড়িয়ে দিয়ে তারা আবার চলে যায়। কি জানি বাপু, তারা কিভাবে থাকে। যাই হোক, তুই বরং তোর ছোট ভাইটাকে আন, আমাদের বাসায় নিয়ে আয়। শোন, ও আমাদের এখান থেকেই পড়াশোনা করবে, তাতে কোনো সমস্যা হবে না। আর তুই তো আছিসই, খাওয়ার দাওয়া থেকে শুরু করে সবকিছু আমাদের এখানেই খাবে থাকবে। তুই আছিস, আমি আছি। তাছাড়া দেখ না, আমাদের বাড়িতে একটা পুরুষ মানুষ নেই। একটা ছেলে মানুষ যদি আমাদের বাড়িতে থাকে তাহলে বাজার সদাই করতে সুবিধা হয়। তাছাড়া বিদ্যুৎ বিল দিতে সুবিধা হয়, পানির বিল দিতে সুবিধা হয়। হ্যাঁ, একটা ছেলে মানুষ লাগে রে, আমরা মেয়েরা আর পারতেছি না। তাছাড়া তোমার শ্বশুরও বলতেছে তোমার ছোট ভাইটাকে আমাদের বাসায় নিয়ে আসতে। আর তোমাদের তো 2 ভাই, এক ভাই না হয় সেখানে থাকলো। হ্যাঁ বন্ধুরা, আমরা 2 ভাই, এক বোন। বোনের মধ্যে আমার তো বিয়ে হয়ে গেছে। তাছাড়া আমার বড় ভাই যিনি আমার দাদা, তারও বিয়ে হয়ে গেছে। কিন্তু আমার ছোট ভাই নিলয়, ওর এখনো বিয়ে শাদী কোনো কিছু হয় নাই। ও ছোট, খুব বেশি বড় না, এই 17-18 বছর বয়স হবে এরকম, পড়াশোনা করতেছে কলেজে। ঠিক আছে, তো আমাদের যেহেতু গ্রামে মফস্বলে এলাকাতে বাড়ি, আমাদের ওই সাইডটাতে আসলে এত সুন্দর কলেজ বা কোনো কিছু নেই। ঠিক আছে, ও আসলে শহরে পড়াশোনা করবে বলে অনেকদিন যাবৎ জেদ ধরতেছে। আর আমরা শহরে থাকি, আমাদের এখানে ডুপ্লেক্স বাড়ি, খুব সুন্দর ভিআইপি। এই জন্য ওকে আনার চেষ্টা করতেছি। আমিও বাড়িতে সেদিন যোগাযোগ করতে শুরু করে দিলাম। তখন মা বাবার কাছে আমি বললাম, নিলয় কোথায়? তখন আমি তাদের কাছ থেকে অনুমতি নিলাম, নিয়ে আমি আমার আম্মু আব্বুকে, আমার মা বাবাকে বললাম, বাবা, আমার শ্বশুর শাশুড়ি তারা বলেছে নিলয়কে আমাদের এখানে পাঠিয়ে দিতে। বাবা, তুমি তো জানো আমার শ্বশুর এবং আমার জামাই তারা দুজনই বিদেশে থাকে। আসলে বন্ধুরা, আমার শ্বশুর অনেক ছোটবেলায় মালয়েশিয়া গিয়েছিল তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে। সেখানে তিনি ব্যবসা করে, তার দোকান আছে। ঠিক আছে, সেখানে তার টেলার্সের দোকান আছে। তাছাড়া আমার হাজব্যান্ড, সেও ওই জায়গাতে গিয়ে আমার শ্বশুরের সঙ্গে সেও ওই জায়গাতে টেলার্সের ব্যবসা দিয়েছে। বাপ পুত মিলে একসাথে ব্যবসা করে। তারা প্রতি 5 বছর পর পর আসে।
তাছাড়া এমনিতেই আসার খুব একটা বেশি সুযোগ হয়ে ওঠে না। আর আমাদের বাড়িটা শহরের ভিতরে হওয়ার কারণে আমাদের সবসময় ভয় করে। আমাদের একজন দারোয়ান আছে, দারোয়ান থাকলেও আমাদের পরিবারে কোনো পুরুষ মানুষ নেই। ঠিক আছে, একটা ফ্যামিলিতে আসলে পুরুষ মানুষ না থাকলে বোঝা যায়, যেমন বাজার হাট, তারপর হচ্ছে যে কোনো কাজে একটা পুরুষ মানুষ চাই। একটা মেয়ে মানুষ কিন্তু সবসময় সব কাজ করতে পারে না, সেই জন্য একটা পুরুষ মানুষের দরকার হয়। আমার শাশুড়ি শ্বশুর বলতেছে নিলয় আমাদের এখানে আসুক, আর আসলে এখান থেকে ও কলেজে যাবে, পড়াশোনা করবে, বাবা ওর খেয়াল আমি রাখবো। তখন আমার মা বাবা আর কোনো কিছুতে দ্বিমত করে নাই। তখন ভাইয়া তো আছে বাড়িতে, তাছাড়া ভাইয়ের বউ আছে, আমার এই বৌদিও আছে সেখানে, আমার ভাইয়াও আছে, মা বাবা সবাই আছে। নিলয়কে আমি কল করে আমার কাছে নিয়ে আসলাম। বন্ধুরা, নিলয় যেদিন আমাদের বাড়িতে আসলো, আমি খেয়াল করলাম আমার শাশুড়ি নিলয় আসার খবর শুনেই তার বুকের ভেতরটা কেমন যেন ধকবক করতেছে। শাশুড়ি অনেক বেশি খুশি হয়ে গেল, আর শাশুড়ি নিজেকে ক্রিম মেখে ভালো একটা নতুন শাড়ি পরে সে নিজেকে তৈরি করতেছে। আমি শাশুড়িকে গিয়ে বললাম, কি ব্যাপার শাশুড়ি আম্মা, আপনি এভাবে ফাটিং হচ্ছেন, ক্রিম মাখতেছেন, রেডি হচ্ছেন, কি ব্যাপার কি? আপনার নিশ্চয়ই কোনো মনের মানুষ আসবে আজকে, আপনার কি কোনো পুরনো এক্স আসবে নাকি? তখন আমার শাশুড়ি মা আমাকে বলতেছে, দৌড় বৌমা, তুমি যে কি বলো না, আমার আবার এক্স কোথা থেকে আসবে? হ্যাঁ, আমার কি কোনো এক্স আছে নাকি? আরে না রে বৌমা, শুনো, আরে তোমার ভাই নিলয় আসবে না, সে তো আমাদের বাসায় আগে খুব একটা বেশি আসে নাই, তোমার বিয়ের সময় এসেছিল, তারপর তো আর খুব একটা বেশি আসে নাই। শুনো, তোমার ভাইও তো দেখতে অনেক বড় হয়ে গেছে, একেবারেই তোমার শ্বশুরের মতো দেখতে লাগে তাকে। হ্যাঁ, আর শুনো, তোমার ভাইকে আমার খুব পছন্দ, এই জন্য তো একটু নিজেকে সেজে গুজে নিচ্ছি, একটু সাজুগুজু করতেছি, যাতে তোমার ভাইয়ার চোখ আমার উপরে আটকে যায়। আর শোনো বৌমা, তুমি তো ওর বোন হও, দিদি হও, তুমি ওর সামনে এত বেশি যাইও না। শুনো, তোমার ভাইয়ের সঙ্গে আমার অনেক হিসেব নিকেশ আছে। শাশুড়ি মা কি বলল, আমি তার কথা, সত্যি কথা বলতে বন্ধুরা, কোনো কিছু বুঝে উঠতে পারলাম না। যাকগে, 2 ঘন্টা আগে আমি ওকে কল দিয়েছিলাম, কিরে নিলয় তুই কই আছিস? নিলয় আমাকে কল দিয়ে বলল, আপু আর ঘন্টা 2 লাগবে, কিন্তু এখনো নিলয় আসতেছে না, 2 ঘন্টা তো পার হয়ে গেছে। আমি আবার নিলয়কে কল দিলাম, দিয়ে আবার নিলয়কে বললাম, কিরে নিলয় আর কতক্ষণ লাগবে? তখন নিলয় আমাকে বলল, হেই তো আপু, আমি বাস স্ট্যান্ড চলে এসেছি, আর 10 মিনিট লাগবে। তখন আমি রেডি হয়ে ঘরের দরজাটা খুলে বসে রইলাম নিলয় আসবে বলে। কিছুক্ষণ পর আমি দেখতে পারলাম যে নিলয় চলে আসলো। বাহ, আমার ছোট ভাই, যে আমার 5 বছরের ছোট, ও এখন এত বড় হয়ে গেছে বন্ধুরা, আর এত হ্যান্ডসাম হয়ে গেছে, সামনাসামনি থেকে তোমরা নিজেরা দেখলে নিজেরাই ওর প্রেমে পড়ে যাবে। ওর আসার খবর পেয়ে আমার শাশুড়ি মা তো একেবারে নতুন শাড়ি, চুড়ি, গহনা, বডি স্প্রে মেখে একেবারে রেডি হয়ে আছে। আমি খেয়াল করলাম যখন নিলয় আমাদের বাসায় আসলো, এসেই ও ওর রুমে গেল। ওর রুমে যাওয়ার পরেই শাশুড়ি মাও নিলয়ের রুমে চলে গেল, গিয়ে নিলয়কে উইশ করলো, কেমন আছে, কি করতেছে, সব কিছু জিজ্ঞাসা করা শুরু করলো। তাছাড়া একটা মানুষ এত দূর থেকে এসেছে, তাকে তো ভালো মন্দ কোনো কিছু দিতে হবে, শরবত টরবত, তারপর জিজ্ঞাসা করতে হবে সে কেমন আছে, ভালো না খারাপ, সব কিছু নিলয়ের খোঁজ খবর নিচ্ছে শাশুড়ি মা। এবং শাশুড়ি মা নিজেকে একটু পরিপাটি করে নিয়ে গেছে। নিলয়ের চোখ চলে গেল আমার শাশুড়ির দিকে। তখন নিলয় শাশুড়িকে বলতেছে, কি ব্যাপার, হ্যাঁ মা, ওই আপনাকে তো বেশ সুন্দর লাগতেছে, আরে এত সুন্দর তো আগে কখনো লাগে নাই। হ্যাঁ, আপনি কি খান বলেন তো? আমার মতো আপনার একটা ছেলে আছে, আপনার এত বয়স, কিন্তু আপনাকে দেখলে তো বিশ্বাসই হয় না যে আপনার এত বয়স। আপনার শরীরের সঙ্গে বয়সটা মনে হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা। আরে আপনি তো এখনো পুরো একেবারে ফিট হয়ে আছেন, হ্যাঁ, এত সুন্দর হয়ে আছেন। আমি
দরজার আড়াল থেকে লক্ষ্য করলাম যে নিলয় আমার শাশুড়িকে পটানোর জন্য ও কিছু সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বাক্য বলতেছে। আর বিশেষ করে যে কোনো মেয়েকেই আপনি যখন একটু প্রশংসা করবেন বা একটু রূপের প্রশংসা করবেন বা ধরেন ওনার একটু শরীরের প্রশংসা করবেন, দেখবেন ওই মেয়ে কিন্তু আপনার প্রতি দিশেহারা হয়ে যাবে। আপনার প্রতি কিন্তু সে কিন্তু এক প্রকার একটা পাগল হয়ে যাবে। আর এমনটাই হয়েছে আমার শাশুড়ির বেলায়। সেও কিন্তু একেবারেই পাগল হয়ে আছে, একেবারে পটে গেছে বলতে গেলে। তো যাই হোক, আমার ছোট ভাই, ওকে আমি যতটুকু জানি ও অনেক ভালো বা ওইরকম কোনো কিছু করে না, কিন্তু ইদানিং ওর চালচলন লক্ষ্য আমার কাছে একেবারেই সঠিক বলে মনে হচ্ছে না, আমার কাছে একেবারেই ভালো লাগতেছে না। ও আমাদের বাসায় আসার পর থেকে আমার শাশুড়ির দিকে সারাক্ষণ গিরে থাকে, শাশুড়ি ওর দিকে গিরে থাকে। আমি বুঝলাম না। আমার শাশুড়ি মাকে একদিন আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা শাশুড়ি আম্মা, আপনি আগে সবসময় আমার সঙ্গে গল্প গুজব করতেন, সবকিছু শেয়ার করতেন, কিন্তু ইদানিং আমার সঙ্গে কোনো কিছু আপনি শেয়ার করতে চান না, কোনো কিছু বলতে চান না। শাশুড়ি মা বলল, তোমাকে কি বলবো, তোমার বাড়িতে এখন চলে এসেছে, ওর সঙ্গে তো আমার দরকার সবকিছু। কি বাপু, বুঝলাম না, বুড়ির আবার এই বয়সে কি হয়েছে? তারপর আমার শাশুড়ি মা গোসল করে প্রায় সময় কাপড় চোপড় হালকা পাতলা পরে নিলয়ের আশেপাশে গুড়গুড় করত, নিলয়কে দেখাতো। আর এইগুলা দেখে নিলয়ের মাথাও নষ্ট হয়ে যেত। নিলয়ও শাশুড়ির দিকে একেবারেই চেয়ে থাকতো, মানে একেবারে বলতে পারেন, মানে একেবারে চেয়ে থাকতো। এইভাবে কিছুদিন যেতে না যেতে একদিন আমি আর শাশুড়ি মা তো এক রুমে ঘুমাতাম, আর নিলয় ঘুমাতো হচ্ছে আমাদের পাশের রুমে। একদিন রাত 12টা, 12:30 হবে, আমি পাশে আমার খাটে হাত দিয়ে দেখি আমার পাশে শাশুড়ি নেই। কি ব্যাপার, শাশুড়ি কই গেল? তাকে এই রুম ওই রুম পুরো রুম খুঁজে, তারপর হচ্ছে পুরো বাসা খুঁজে তাকে কোথাও পেলাম না। সবশেষে আমি নীলের রুমে হঠাৎ করে দেখলাম কের যেন শব্দ আসতেছে, কথা। হঠাৎ করে দরজার একটা ফাঁক আছে, সেই ফাঁক দিয়ে দেখি শাশুড়ি চলে গেছে নীলয়ের রুমে। এবং নিলয় আর আমার শাশুড়ি, তারা এই রাতে এমন একটি কাজ করবে এইটা আমি কখনোই বিশ্বাস করতে পারতেছিলাম না। মানে আমার নিজেকে, আমার চোখকে আমি কখনোই সেই রাতে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমার ছোট ভাই এবং আমার শাশুড়ি এমন একটা কাজ করবে। আমি তাড়াতাড়ি ভিতর থেকে দরজা খোলা যায়, বাইরে থেকেও দরজা খোলার ব্যবস্থা আছে, আমি তাড়াতাড়ি দরজার ইয়েটা চেপে ধরে ভিতরে ঢুকলাম। গিয়ে আমি শাশুড়ি এবং আমার ভাইকে এমন একটি অবস্থায় দেখলাম। বন্ধুরা, এই লজ্জার ঘটনা আমি তোমাদের সঙ্গে কেমন করে শেয়ার করি, তোমাদের কাছে কেমন করে বলি, নিজের ভাই আমার শাশুড়ির সঙ্গে এমন একটি কাজ করবে। হঠাৎ করেই শাশুড়িকে উপর থেকে ফেলে দিয়ে নিলয় আমার দিকে তাকিয়ে বলতেছে, আপু আমার কোনো দোষ নেই, দেখ আপু তোর শাশুড়ি আমাকে ভালো পায়, আমাকে এই সমস্ত করতে বাধ্য করেছে, আপু আমার কোনো দোষ নেই। শাশুড়ি বলতেছে, আরে বৌমা তুমি চলে এসেছ, আমি তো ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছ। আরে বৌমা, আমি নিলয়কে তখন খুব রেগে রেগে ওকে বকা দিচ্ছিলাম, তোকে আমি বিশ্বাস করে এই বাড়িতে নিয়ে এসেছি আমার মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে, তোকে এখানে কলেজে পড়াশোনা করাবো বলে, তুই আমাদেরকে বাজার টাজারে হেল্প করবি, আর তুই কিনা আমার নিজের ভাই হয়ে তুই তোর বোনের সংসারটা ভেঙে দিচ্ছে চাচ্ছিস? তুই আমার হাজব্যান্ডের মায়ের সঙ্গে এমন একটি কাজ করতে পারলি ভাই? হ্যাঁ, আমি জানি নিলয় খুবই ভালো মানুষ, ও কোনো রিলেশন করে না, কিন্তু জানি না এই বুড়া মহিলা আমার শাশুড়ির দিকে কেন নজর দিয়েছে। বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, আমার শাশুড়ি সে একটু বুড়ি হলেও, মানে একটু বয়স্ক হলেও, সে দেখতে কিন্তু কোনোভাবেই তাকে বয়স্ক মনে হয় না। আপনি নিজে যখন তাকে দেখবেন আপনার নিজের চোখকেই তখন বিশ্বাস করতে পারবেন না যে এইটা কি সত্যি বুড়ি নাকি এই 25 বছরের একটা টকবক একটা নারী। আপনার নিজের চোখের কাছে কিন্তু বিশ্বাস হবে না। আমার শাশুড়ির একটু এই শরীরটা একটু মোটা, তার শরীরের বিভিন্ন বাজগুলো, অঙ্গগুলো শাড়ি পরলে বা সেলোয়ার কামিজ পরলে, যে কোনো কিছুই পরুক,
শরীরের বাজগুলো স্পষ্ট দেখা যায়। আর আমার শাশুড়ি বেশিরভাগ পরতে ভালোবাসা হচ্ছে ব্লাউজ এবং শাড়ি, এবং ব্লাউজ এবং শাড়ি যখন সে পরে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তখন খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। আর এইগুলো দেখে আমার ছোট ভাই নিলয়ের মাথা তো একেবারে পুরো হ্যাং হয়ে গেছে যে কি দেখলো। যাই হোক, আমি তখন আমার ছোট ভাই নিলয়কে আমি বিভিন্নভাবে ওকে গালি দিচ্ছিলাম, ওকে আমি শাসন করতেছিলাম। ঠিক ওই সময়ে আমার শাশুড়ি আমাকে বলতেছে, বৌমা তুমি কিন্তু একেবারে ঠিক কাজ করতেছো না, আমি তোমার শাশুড়ি, তুমি কিন্তু আমাকে কোনো সম্মানই দিচ্ছ না, আমি যে এখানে বসে আছি। তখন আমি মাকে বললাম, মা আপনি চুপ করেন, আপনি যেই কাজ করেছেন তার উপর আপনার কথা বলাটা আর মুখকেও খাটে না। আমি আপনার ছেলের কাছে এই সব কিছু আমি বলে দেব, এবং আমার শ্বশুরের কাছেও আমি সব কিছু বলে দেব। তখন শাশুড়ি আমাকে হাতে ধরে বিছানার দিকে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে বলতেছে, বৌমা তুমি কিন্তু শুধু শুধু উত্তেজিত হয়ে যাচ্ছ, রাগ করতেছ। দেখো বৌমা, তোমার শ্বশুর আজকে বিদেশে থাকে দীর্ঘ 20 বছর যাবত, ঠিক আছে? সে মাঝে মধ্যে আসে আবার চলে যায়। দিন শেষে আমিও তো একটা মানুষ, আমারও তো একটা চাওয়া পাওয়া আছে, আমারও তো একটা চাহিদা থাকতে পারে। দেখো বৌমা, তুমি বিয়ে করার পরপরই আমার ছেলে তোমাকে ছেড়ে চলে গেছে, সেও ওই প্রবাস জীবনে, ওই দূর প্রবাসে। তুমি যে কতটা কষ্ট করো, একা একা দিন যাপন করতেছো, এইটা আমার থেকে আর ভালো কেউ জানে না। বৌমা তোমার কষ্টটা আমি বুঝি, তুমি কি আমার কষ্টটা বুঝো না? আমি একা একা এভাবে থাকতেছি, আর কতদিন থাকবো বৌমা বলো? আসলে দেখো, তোমার শ্বশুর অনেক দিন যাবৎ বিদেশে থাকে, আমি আমার নিজের চাহিদা মতো কোনো কিছু তৃপ্তি করে পাই নাই বৌমা। আমার এই ভিতরটাতে অনেক কষ্ট, আমার এই দেহটাতে, এই শরীরটাতে অনেক কষ্ট বৌমা, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তখন শাশুড়ি আমাকে বলতেছে, আরে ও তোমার ভাই হয়েছে তো কি হয়েছে, তুমি সব কিছু বলে যাও, আরে ও আমাদের নিজেদের মানুষ। দেখো, তুমি যদি একটা পরকীয়া প্রেম করো অন্য কোনো ছেলেদের সঙ্গে, তখন ও তোমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে পারে, টাকা সম্পত্তি অনেক কিছু চাইতে পারে, তোমার হাজবেন্ডকেও ব্ল্যাকমেল করতে পারে। এগুলো অনেক রিস্কি ব্যাপার হয়ে যায়। এই জন্য আমি কখনোই ওই পরকীয়া এই সেই কখনো কোনো কিছু করি নাই। দেখো বৌমা, তোমার ভাই আমাদের নিজেদের মানুষ, ও কারো কাছে কোনো কিছু বলবে না। আমি বলি কি, তুমিও আমাদের সঙ্গে আসো না। আর শোনো, নিলয় খুব ভালো ছেলে, ও খুব ভালোভাবে কাজ করে, ও কারো কাছে বলবে না। আর তোমার এইরকম একটা ভাই আছে, এটা তো তোমার কপাল। হ্যাঁ এটা তো তোমার জন্য অনেক বিশাল একটা বড় একটা সুযোগ। দেখো, তোমার স্বামী সালাম না হয় বিদেশে আছে, সে কোনো কিছু জানবে না, আমি কারো কাছে বলবো না কোনো কিছু, আর তুমিও কারো কাছে কোনো কিছু বলবে না। তোমার ভাই আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে, এই সুযোগটাকে বৌমা কাজে লাগানো উচিত। শাশুড়ির কোনো কথাই আমি যেন তখন বুঝে উঠতে পারতেছিলাম না, উনি কি বলতেছে, উনার মাথায় আসলে কি ঢুকতেছে আমি জানি না। তখন আমার মাথায় হঠাৎ করে মনে হলো যে ঠিকই তো বলেছে, আসলে সত্যি কথা, এই বাড়িতে আমি বিয়ে করেছি, এসেছি আজকে প্রায় 3 বছর হয়ে গেছে। এই 3 বছরে শুধুমাত্র 2টা মাস আমি আমার স্বামীর সঙ্গে কাটিয়েছি। তাছাড়া সে এই 3টা বছর ধরে বিদেশে আছে, একটা দিন তার সঙ্গে আমি সুখ দুঃখের বসে আলাপ করতে পারি না, সে আমাকে সময় দিতে পারে না, তাকে আমি কাছে পাই না। আরে বিয়ে করে যদি এভাবে একা একা থাকতে হয়, তাহলে বিয়ে করার মানেটা কি? তার মানে আমার শাশুড়ি তাহলে কতটা কষ্টে আছে, সে তো 20টা বছর যাবৎ একা একা আছে, শ্বশুর তাকে কতটা কষ্ট দিয়েছে। তারপরেও তো আমার শাশুড়ি কোনোদিন পরকীয়া প্রেম টেম কোনো কিছু করে নাই, তার মানে শ্বশুরকে ভালোবাসে বলে। কিন্তু শরীর এমন একটা জিনিস, চাহিদা এমন একটা জিনিস, এটা যদি সময় মতো না করে তাহলে খুব খারাপ হয়ে যায়। তখন আমি চিন্তা করে দেখলাম, না, আমার শাশুড়ি যেটা করেছে বা যেটা করতে চাচ্ছে আমার ছোট ভাইয়ের সঙ্গে, এটা ঠিক। যাক, আমি আর এখানে শাশুড়ির সঙ্গে রাগ না করে শাশুড়ি এবং আমার ছোট ভাইয়ের সঙ্গে একটু বাইরে রেখে আমিও দেখি একটা সুযোগ নেওয়া যায় কিনা। যদি একটা সুযোগ নেওয়া যায়, আমারও তো অনেক উপকার হবে, আর আমার স্বামীও তো বিদেশে থাকে। এই বলে আমি আর তখন রাগ চেঁচামেচি কোনো কিছু করলাম না।
আমিও তখন শাশুড়ি এবং ভাইয়ের সঙ্গে সেখানে চলে গেলাম। তখন ওই রাতে আমার শাশুড়ি বলল, নিলয়, আজকে থেকে তোমার নতুন খেলা শুরু, পারবে তো আমাদের এই দুইটা হাতিকে সামলাতে? হ্যাঁ। তখন নিলয় আমার ছোট ভাই বলতেছে, আরে মা, ওই আপনি যে কি বলেন না, আপনাদের মতো এরকম দুইটা তিনটা হাতি আমি অনেকবার সামলিয়েছি, ঠিক আছে। তাছাড়া আমার বোন মিলিকে তো আমার খুব পছন্দ ছোটবেলা থেকেই, কিন্তু ও আমার বোন হয় বলে ওকে আমি কখনো কোনো কিছু সাহস করে বলতে পারি নাই। আর ও আসলে অনেক রাগী ছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি ছোটবেলা থেকেই অনেক জেদি ছিলাম, আমার অনেক রাগ ছিল। আমাকে সহজেই অনেকে অনেক কিছু বলতে পারতো না, কিন্তু এখন বিয়ে করার পর অনেক রাগ কমে গেছে, কারণ স্বামীর আদর পাই না, ভালোবাসা পাই না, সুহাগ পাই না। তো স্বামীর সেবা যত্ন যদি না পাই, এমনিতেই দেখবেন একটা মেয়ে কিন্তু অটোমেটিক সে একটু কেমন হয়ে যায়। যাই হোক, আমি আর কোনো কিছু না বলে আমি আমার ভাইয়ের কাছে গেলাম। ওই রাতে আমি নতুন করে আবার নিজেকে উপলব্ধি করলাম। আমার কাছে মনে হচ্ছে বিয়ের পর এটা আমার আবার দ্বিতীয় বাসর রাত। মানুষ তার জীবনে ফুলসজ্জা একবারে করে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল এটা আমার জীবনে ঈশ্বরের দেওয়া কৃপায় আরও একটা নতুন ফুলসজ্জার রাত। সেদিন আমার নিজের ভাইয়ের সঙ্গে যেটা হয়েছিল, আমার শাশুড়ি সে দেখে সেও একেবারে ফিদা হয়ে গেছিল। সে বলেছিল, বৌমা তুমি এত সুন্দর ভালোভাবে করো। সেদিন থেকে বন্ধুরা আমরা একে অপরকে এইভাবে সাহায্য করতাম। আর আমার ভাই নিলয়, সে আমাদেরকে প্রতি রাতেই এভাবে সুখ দিত, মজা দিত। শাশুড়িও খুশি, আমিও অনেক বেশি খুশি ছিলাম। আর এদিকে নিলয় তো একটা দুটো জিনিস একসঙ্গে পেয়েছে, সে তো অনেক বেশি খুশি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা খুব পাতলা লাগতেছে ভাই, এত পরিমাণ হালকা, এর আগে মনে হয় শরীরটা লাগে নাই। শাশুড়ি মাও ঘুম থেকে এসে আমাকে বলতেছে, বৌমা, মিলি, আজকে আমি অনেক খুশি। বহুদিন পর শরীরটা আজকে হালকা লাগতেছে, আজকে একটু পাতলা পাতলা লাগতেছে শরীরটা। এতদিন শরীরটা মনে হতো বার হয়ে আছে, আজকে মনে অনেক বেশি আনন্দ হচ্ছে রে, শরীরটা আজকে অনেক বেশি শান্তি লাগতেছে। তোর ভাই তো দেখছিস একটা জিনিস, আমি বলেছিলাম না তোর এই বাইকে আমাদের বাড়িতে নিয়ে আয়। দেখ বৌমা, আগে তুমি আর আমি এই বাড়িতে একসঙ্গে গল্প করতাম, আমাদের সময় যেত না, দিন যেত না, রাত যেত না, সারা দিন রাত ভর আমরা বৌমা শাশুড়ি মিলে গল্প গুজব করে কাটিয়ে দিতাম। আর ওইদিকে তোমার শাশুড় শ্বশুর তোমার জামাই আমাদের কোনো খবরই নিত না। আরে এখন আমাদের সময় কি সুন্দর করে দৌড় করে চলে যাচ্ছে। বৌমা দেখেছো, এই সব কিছু নেপথ্য হচ্ছে তোমার ভাই এত সুন্দর এবং এত জিনিয়াস একটা জিনিস, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তোমার ভাইকে আমি আরো অনেক আগেই লক্ষ্য করেছিলাম। বৌমা বলে কি, তোমার ভাইয়ের মতো মানুষ হয় না, বুঝছো? সে কালকে রাতে এত ভালো মজা দিয়েছে রে বৌমা, হা হা হা। আরে তোমার শ্বশুরও তো আমাকে জীবনে এইরকম মজা দিতে পারে নাই, আর সে আমাকে এরকম মজা দিবে কি? সে তো তার পুরো জীবনটা, সারাটা জীবন সে কাটিয়ে দিয়েছে সে ওই বিদেশে। সে এরকম মজা আমাকে কোনোদিন দিতে পারবে? তখন আমি আমার শাশুড়ি মাকে বলতেছি, হ্যাঁ শাশুড়ি মা, তা ঠিক আছে, আসলে আমার ভাই নিলয় সে আসলে আগে থেকে স্কুল থেকে মেয়েদের সঙ্গে রিলেশন করতো, প্রেম করতো, ওর আসলে একটা অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে। তাছাড়া ও কিভাবে কি করতে হয় সবকিছুই জানে, সবকিছুই বুঝে। আসলে ও আমার ছোট ভাই হয় বলে আমি ওকে কখনো গুরুত্ব দেই নাই, কখনো ওকে আমি পাত্তা দেই নাই। কিন্তু আজকে আপনার কল্যাণে ওকে আমি কাছে পেয়ে মনে হচ্ছে আমি ধন্য, আমি নিজেকে একেবারে পরিপূর্ণ মনে করতেছি। শাশুড়ি মা, আপনাকে ধন্যবাদ, আপনার কারণেই আমি নিলয়কে আমার কাছে পেয়েছি। এই বলে আমি সকালে রান্না বান্না শুরু করে দিলাম। এদিকে নিলয় এখনো ঘুমাচ্ছে, ওকে ডাক দিতেছি। শাশুড়ি বলল ওকে যেন এখনই না ডাক দেই, ছেলেটা একটু আগেই ঘুমিয়েছে, আর একটু যেন বিশ্রাম নে, রেস্ট নে, তারপর যেন ওকে ঘুম থেকে ডাক দেই। আর ওর জন্য গরম দুধ
আপেলের জুস, কমলার জুস, তারপর হচ্ছে মুরগির সেদ্ধ ডিম, সব কিছু যেন ব্যবস্থা করি, হাঁসের ডিম। কেননা ওর যত ভালো ভালো খাবার খাবে, ওর যত পুষ্টি হবে, ততই আসলে ও আমাদেরকে একটু মজা দিতে পারবে, একটু আনন্দ করতে পারবো। আসলে বন্ধুরা, আমার শাশুড়ি মা গত কয়েকটা বছর যাবৎ একেবারেই শারীরিক যে একটা সুখ, সেই জিনিসটা তিনি আসলে পাচ্ছিল না। তার কাছে আজকে মানে আমার বাইকে পেয়ে সে একেবারেই উজাড় করে দিয়েছে। তাছাড়া আমিও সুখ পাচ্ছি, এই জন্য আর কোনো কিছু আমিও আর বলি না। ওদিকে আমার শ্বশুর এবং আমার জামাই ডিউটি শেষে রাত 10টার দিকে বাংলাদেশ সময় সে ফোন করে মাঝে মধ্যে। যাই হোক, এখন আমরা অনেক বেশি খুশি, কেননা আমার ভাই আমাকে এবং আমার শাশুড়িকে সে প্রতিদিন আমাদেরকে এনজয় করতেছে, মজা করতেছে, আমরাও অনেক বেশি মজা পাচ্ছি। আসলে বন্ধুরা, লাইফে আমি আগে ভেবেছিলাম যে বিয়ে করা মানে স্বামীর সেবা যত্ন করা, স্বামীর জন্য অপেক্ষা করা, ওই চুলায় দুবেলা দুবুটো ভাত রান্না করব, ডাল সবজি দিয়ে রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ব, এটাই হতো মেয়েদের জীবন। কিন্তু বন্ধুরা, মেয়ে হোক বা ছেলে হোক, এটা সত্যিকারের জীবন না। সত্যিকারের জীবন হচ্ছে আপনি আপনার লাইফটা কেমন সুন্দর করে উপভোগ করতেছেন। লাইফটা এনজয় করতে হবে, রিল্যাক্স করতে হবে। আপনার লাইফে যদি সুখ শান্তি এর কোনো কিছু না থাকে, আপনার জীবনের কোনো মানেই হয় না। আপনি যদি প্রচুর পরিমাণে টেনশনে থাকেন, মানসিক চাপ আপনার অনেক বেশি থাকে, টেনশন করেন, দুশ্চিন্তা থাকে, আপনার লাইফে দেখবেন আপনি কোনোদিন কোনো কিছু উন্নতিকরণও করতে পারবেন না। আর আপনি সবসময় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, খারাপ আচরণ করবেন। এই জন্যই মানুষ বলে যে সুখ মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। এই সুখ মানুষ লক্ষ কোটি টাকা খরচ করেও পায় না, আবার এই সুখ মানুষ খুব সহজেই পেয়ে যায়। যাই হোক, আমার শাশুড়ি আমাকে ডাক দিয়ে বলতেছে, এই নিলয়কে খাওয়া দাওয়া করেছি কিনা রাত্রে। নিলয়ের খুব খেয়াল রাখে। আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার সঙ্গে আগে কান্নাকাটি করতো। তার জামাই মানে আমার শ্বশুর বিদেশে থাকে, মন চাইলেও তাকে সে আদর করতে পারে না, কাছে পায় না। একটা নারীর কতটা কষ্ট বন্ধুরা। বিয়ের পর আমিও হয়তো ভেবেছিলাম, কিন্তু আমার জামাই এই দেশে ভালো কোনো চাকরি পাচ্ছিল না, বা তারা মনে করে বিদেশে গেলেই বোধহয় সুখ শান্তি বা অনেক টাকা বেতন পায়। ঠিক আছে, একসঙ্গে 5 বছর বা 10 বছর থেকে আসলে ওই দেশে এসে একটা ব্যবসা বাণিজ্য দিয়ে কোনো রকম চলাফেরা করতে পারবে, খেতে পারবে। এই জন্যই মানুষ দেশ ছেড়ে ওই দূর প্রান্তের বিদেশে ছুটে চলে যায়। আসলে বিদেশ কেমন? বিদেশও আমাদের মতোই, ঠিক আছে। যাই হোক, আসলে প্রবাসী স্ত্রী যারাই আছেন তারা প্রত্যেকটা মানুষ বুঝতে পারবেন যে তাদের মনের ভিতরে কতটা কষ্ট, তাদের মনের জমে থাকা কতটা আঘাত। আসলে ধন সম্পদ, টাকা পয়সা মানুষের জীবনে এইটাই কিন্তু আসল সুখ না। আসল সুখ হচ্ছে শারীরিক সুখ, আসল সুখ হচ্ছে একসঙ্গে থাকা, একসঙ্গে বাঁচা। এইটাই হচ্ছে সত্যিকারের জীবন। আমি সেই জীবন চাই, যেই জীবন আমি আমার স্বামীকে আমি প্রতিদিন আমার সঙ্গে আমি পাবো। স্বামীকে জড়িয়ে ধরে ঘুমাবো, আদর করব, সে আমাকে আদর করবে, আমি তাকে আদর করব। আমি এমন একটা জীবন চাই। আমি এরকম একটা জীবন চাই না যেই জীবনে আমার প্রচুর টাকা পয়সা আছে, অর্থ সম্পত্তি আছে, কিন্তু আমার প্রিয় মানুষটা, আমার মনের মানুষটা আমার কাছে নাই। এইরকম একটা জীবন আমি কখনোই চাই না। আসলে যাই হোক বন্ধুরা, নিলয় যেহেতু চলে এসেছে, হঠাৎ করে খবর আসলো আমার শ্বশুর এবং আমার স্বামী তারা মালয়েশিয়ায় যে ছিল এতদিন, হঠাৎ করে বিদেশ থেকে তারা চলে আসবে। এই একেবারেই চলে আসবে। তাদের বিদেশে যে দোকান ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সব কিছু বিক্রি করে দিয়ে তারা নাকি একেবারেই চলে আসবে। এবং শ্বশুর তো দীর্ঘ অনেকদিন যাবৎ বিদেশে আছেন, তার উপরে আমার স্বামীও গিয়েছে প্রায় 3 বছর। তো হঠাৎ করে তারা চলে আসবে আর বিদেশে থাকবে না, কারণ ওই দেশে তাদের একটা সমস্যা হয়েছে। তারা নাকি স্থানীয় লোকদের সঙ্গে মারামারি
করতে গিয়ে একটা চুরির মাঝে ধরা পড়েছে এবং তারা ওই দেশে আর থাকতে পারবে না, তারা চলে আসবে। হঠাৎ করে আমাদেরকে ফোন করে বলল, মিলি তোমার শাশুড়ি কোথায়, আর ওনাকে বলে দিও আমরা পরশুদিনই আসতেছি, তোমরা যদি পারো ঢাকা আইসো, আর না পারলে তো দরকার নেই। আসলে আমি আর শাশুড়ি এই কথাটা শোনার পরে আমরা অনেকটা আতঙ্কে হয়ে পড়েছি যে কি বলতেছে এইসব। হ্যাঁ, কি বলতেছে? নিলয়কে নিয়ে আসলাম, নিলয় আজকে প্রায় 6টা মাস আমাদের সঙ্গে আছে। নিলয় আমাদের কাছে সে মজা পেয়ে গেছে, আমাদের কাছে সে থাকতে শুরু করেছে, এখানে সে কলেজে পড়াশোনা করে। এখন নিলয় তো চাইলেই আমরা তাকে সরাতে পারবো না। তাছাড়া নিলয় এই বাসাতে থাকলে সে তো মাঝে মধ্যে আমার সঙ্গেও রিলেশন করতে চাইবে, আমার শাশুড়ির সঙ্গেও চাইবে। কিন্তু যদি আমার স্বামী চলে আসে এবং আমার শ্বশুর যদি চলে আসে, তখন তো আমরা তাদের কাছে ধরা পড়ে যাব। কি করব? আমাদের কি করা উচিত? এমন সময় আমি আর শাশুড়ি মিলে আমরা বুদ্ধি শুরু করলাম। আমরা কোনো বুদ্ধি শুরু করতে পারলাম না। তখন শাশুড়ি একটা সময় আমাকে জোর দিয়ে বলল, এত টেনশন করার কোনো কিছু নাই, তোমার শ্বশুর আর আমার ছেলে আসবে তো, আসুক গা, তারা আসলে তখনকার বিষয় তখন দেখা যাবে। এই বিষয় নিয়ে এখনই এত মাথায় গামানোর কোনো দরকার নেই। আর নিলয়, তুমি একটা কাজ করো, নিলয়কে আমার কাছে নিয়ে আসো, আমি ওকে বুঝিয়ে বলতেছি। তখন নিলয়কে আমি ডাক দিলাম, নিলয় তার রুম থেকে আসলো। তখন আমার শাশুড়ি নিলয়কে বলতেছে, নিলয় কি অবস্থা, কেমন আছো? নিলয় বলতেছে, হ্যাঁ মাউই ভালো আছে, আপনার কি অবস্থা? তখন বলতেছে, না রে বাবা ভালো নাই। তখন নিলয় বলতেছে, কেন, আবারও দিব নাকি, মন খারাপ নাকি? দেই তাহলে আবার। শাশুড়ি মা বলতেছে, আরে না, তুমি যে কি বলো না, দুষ্টুমি করো। শুনো, বিদেশ থেকে তো তোমার তালই আসতেছে, আর হচ্ছে এই তোমার বোনের জামাই মানে তোমার দুলাভাই আসতেছে, তাদের বিদেশে ব্যবসায় নাকি একটা পুলিশি সমস্যা হয়েছে মালয়েশিয়াতে। এই জন্য তারা ওই জায়গার ব্যবসা বাণিজ্য সবকিছু বিক্রি করে দিয়ে একেবারেই তারা দেশে চলে আসতেছে। আর শুনেছি তারা অনেক টাকাও নিয়ে আসবে এবং দেশে এসে নাকি একটা ব্যবসা করবে। তখন তোমার তালয় আর তোমার দুলাভাই তারা তো দেশেই থাকবে, গড়েই থাকবে। একটা কাজ করো নিলয়, তুমি আমাদের এখানে থেকে পড়াশোনা করো, ঠিক আছে? লেখাপড়া করতে বা কলেজে যেতে তোমাকে কোনো বাধা দিচ্ছি না বা কোনো সমস্যাও আমরা করব না। কিন্তু নিলয়, তোমার তালয় আর দুলাভাই আসলে আমরা এতদিন যে কাজ করেছি, মজা করেছি, এনজয় করেছি, টাইম পাস করেছি, এইগুলো তুমি তোমার তালয়ের কাছে আর তোমার দুলাভাইয়ের কাছে কোনো কিছু বইলো না। দেখো, মজা তোমরাও পেয়েছো, আমরাও পেয়েছি, ঠিক আছে? আর যেটা হয়ে গেছে সেটা মনে করো একটা দুঃস্বপ্ন ছিল। এই ভেবে বাবা আগের বিষয়গুলো ভুলে যাও। দেখো, এখানে তোমার বোনের বিয়ের, হ্যাঁ, তার একটা জীবনযাপন জড়িয়ে আছে। তাছাড়া তোমাকে যদি আমরা তখন এই সমস্ত কিছু দেই, তখন তোমার তালুর কাছে বা তোমার দুলাভাইয়ের কাছে যদি ধরা পড়ে যায়, খুব খারাপ হয়ে যাবে, আমাদের এত বছরের সংসারটা নষ্ট হয়ে যাবে। নিলয় কোনো কিছুতেই তখন বুঝতে চাইল না। বন্ধুরা, নিলয় আমাকে বলতেছে, আপু এসব কি বলতেছিস? তারা আসতেছে, আসুক গে, তাদের সাথে আবার সম্পর্ক কি? শোন, তারা আসবে, দুলাভাইকে তুই সময় দিবি, মাও সময় দিবে তালইকে, এত কোনো সমস্যা নাই, আমি তো আর মানা করতেছি না। শোন, তারা তো আর সারাক্ষণ বাসায় বসে থাকবে না, তারা দেশে আসার পর তো ব্যবসা করবে, বিজনেস করবে বা কাজকর্ম তো কিছু একটা করতে হবে। আর আমি তো কলেজে সপ্তাহ 1 দিন বা 2 দিন গেলে আর 5 দিনই যাই না, আমি তো সারাক্ষণই বাসায় থাকবো। সুযোগ পেলে আমাকে দিও, আর এইটুকুই, আমি তার বেশি কিছু চাই না। আর একেবারে যদি বন্ধ করে দেন তাহলে হয় নাকি? নিলয় কোনোভাবেই যেন বুঝতে চাইতেছিল না। হঠাৎ করেই আমার শ্বশুর এবং আমার জামাই বিদেশ থেকে চলে আসলো, গড়ে উঠলো। অনেকদিন পর তারা দেশে ফিরেছে, তবে তাদের মনটা খুব একটা বেশি ভালো না আবার খারাপও না। আমি আমার জামাইয়ের কাছে জানতে চাইলাম, কি হয়েছে তোমাদের সঙ্গে? যতটুকু শুনতে পারলাম, তারা বাঙালি এবং ইন্ডিয়ান, তারা নাকি ব্যবসা বাণিজ্য নিয়ে ঝগড়া হয়েছিল তাদের ভিতরে। ঝগড়া হয়ে সেখানে একজন ব্যক্তি খুন হয়ে যায় এবং মালয়েশিয়ান পুলিশ এটা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এবং তারা তৎক্ষণাৎ তাদের সহায় সম্পত্তি সবকিছু এখানে বিক্রি করে তারা দেশে চলে আসে। দেশে চলে আসলে তো আর কোনো কিছু করার নেই, বা তখন আর কোনো কিছু করতেও পাবে না, এই জন্য তারা দেশে চলে এসেছে। আমি বললাম এইটা খুব ভালো কাজ করেছ, যাকগে যা হবার তা তো হয়ে গেছে, এইগুলো নিয়ে আর মন খারাপ করার বা টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? তোমরা দেশে এসেছো তাতেই আমরা খুশি। এই কথা বলেই আমার স্বামী সেদিন আমাকে আজকে বলতেছে, তুমি এতদিন একা একা ছিলে, বিয়ে করার পর আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, জান এখন থেকে আর বিদেশে যাব না, যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সা দিয়েই এখন দেশেই কোনো কিছু একটা করার ট্রাই করব, দেশেই কিছু একটা করার চেষ্টা করব। আর শুনো, তুমি তো আমার সঙ্গে আছো নাকি? তুমি আমার সঙ্গে থাকলে এতে আমি অনেক বেশি খুশি। তুমি কি আমার সঙ্গে সবসময় আমাকে সহায় দিবে না? তখন আমি তাকে বললাম, হ্যাঁ আমি তো তোমার সঙ্গে সবসময় আছি। এই কথা বলে আমার হাজবেন্ড দিনের বেলায় আমাকে রুমে নিয়ে গেল। অনেকদিন পর বিদেশে ফিরেছে, তারও তো মনটা চাচ্ছে। ওদিকে আমার ভাই জানালা দিয়ে তাকিয়ে আছে, আমি হাজবেন্ডকে বললাম এখন না রাতে, কিন্তু তারা সহ্য হইল না, সে শুরু করে দিল। আমার ছোট ভাই সে জানালা দিয়ে সবকিছু দেখতেছে, দেখে যাই হোক সে তো আমার স্বামী, কোনো সমস্যা নেই। দেখে আমার স্বামী যখন আমার সঙ্গে কাজ শেষ করে সে চলে গেল বাজারে, আমি তাকে বললাম বাজারে যেতে, যেহেতু তারা দীর্ঘদিন পর এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে ইলিশ মাছ মাংস খাওয়াতে হবে। অমনি আমার ছোট ভাই আমার কাছে আসলো, এসে আমাকে বলতেছে, বাহ আপু বাহ, দুলাভাইকে পেয়ে, হ্যাঁ জিজুকে পেয়ে একেবারে তো খুব খুব রোমান্টিক হয়ে পড়েছে, খুব আদর যত্ন হচ্ছে, তাই না? এখন আমাকেও দিতে হবে। কি এক মুশকিলে পড়লাম বন্ধুরা। আবার আমার ছোট ভাই এসে আমার কাছে আবার এসে আবদার করলো। যাক, কোনো কিছু আর রেহাই নেই। তো বন্ধুরা, এইভাবেই তখন চলতেছিল আমাদের জীবনযাপন। কিন্তু আমার শ্বশুর এখন অনেক বেশি বয়স্ক হয়ে গেছে, শারীরিকভাবে সে অনেকটাই অক্ষত হয়ে পড়েছে। শ্বশুর চাইলেও আমার শাশুড়িকে আগের মতো আসলে সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না। আমার স্বামী তো আসলে বলতে গেলে অনেকটাই ইয়ং, জোয়ান, আমার স্বামীর কোনো সমস্যা নেই। কিন্তু আমার শ্বশুর অনেক বয়স হয়ে গেছে, তিনি 20 বছর যাবৎ মালয়েশিয়াতে আছে। তাহলে চিন্তা করেন, 20 বছর মালয়েশিয়াতে থাকার আগে তিনি দেশে ছিল, তো অনেক দিন যাবৎ তিনি আসলে দেশের বাইরে ছিল। তাছাড়া একটা পুরুষ অনেক দিন দেশের বাইরে যদি থাকে, সে নিজের ওই অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছু নষ্ট করে ফেলে। তো আমার শ্বশুরের ওই কাহিনী হয়েছে। শ্বশুর বিদেশ থেকে আসলেও সে আমার শাশুড়িকে আগের মতো খুশি করতে পারে না, তৃপ্তি দিতে পারে না। তখন শাশুড়ি আমার ভাই নিলয়কে একটা সুখবর দিল, আর সেই সুখবরটা হলো, শ্বশুর যখন বাসায় না থাকবে বা রাতে যখন ঘুমিয়ে পড়বে, তখন কাজ যেন নিলয় চালায়। এই ছিল বন্ধুরা আমাদের জীবন। আসলে বন্ধুরা, মানুষের জীবনটা খুব অল্প। আমরা এই অল্প জীবনটা আমাদের প্রিয় মানুষটাকে ছেড়ে আমরা দূর প্রবাসে বিদেশে আমরা কাটিয়ে দেই। আবার অনেক পুরুষ আছে যারা বিয়ে করার বয়স হচ্ছে 20 বছর বা 22 বছর, কিন্তু অনেক পুরুষ বিয়ে করে দেখবেন 30 বছরে। কারণ অনেকেই মনে করেন আমাদের দেশের পুরুষরা যে লেখাপড়া শেষ করতে করতে তাদের 20-25 বছর চলে যায়, নিজের পায়ে দাঁড়াতে একটা ভালো একটা চাকরি খুঁজতে খুঁজতে অনেকের 30-32 পেরিয়ে যায়, যেই কারণে তাদের আর বিয়ে হয় না। আর আমাদের সমাজে কি হয়, একটা মেয়ে যখন তার 16 বছর কিংবা তার 17 বছর হয়, তখন সে তার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু একটা পুরুষ যখন 20 থেকে 18 বছর তার বয়স হয়, একটা পুরুষ চাইলে কিন্তু সে বিয়ে করতে পারে না। কেন? কারণ তার বয়স হয়েছে কিন্তু তার চাকরি নেই, তার টাকা নেই। বাবার টাকা দেখে কোনো মেয়ে তাকে বিয়ে করবে না। তো পুরুষের টাকাই হচ্ছে আসল, টাকাই হচ্ছে সব। এই জন্য অধিকাংশ ছেলেরাই তারা 30 বছর বয়স হলে বা নিজের পায়ে যখন দাঁড়ায়, একটা চাকরি করে, পড়াশোনা শেষ করে, তখন তারা অনেকেই বিয়ে করে। কিন্তু 30 বছর শেষ, তাহলে তো জীবনের অর্ধেক সময় শেষ। মানুষ এখন বাঁচে কয় বছর? 45-50, সর্বোচ্চ 60 বছর, এর বেশি তো মানুষ বাঁচে না। তো মানুষের জীবনটা এখন খুব অল্প। আমি বলবো
জীবনে চাকরি বাকরি করেন বা না করেন, টাকা পয়সা হোক বা না হোক, আপনি বিয়ে করেন সঠিক সময়ে এবং স্ত্রীকে আপনার সঙ্গেই রাখেন, পাশেই রাখেন। কারণ আপনার দেহ একদিন ফুরিয়ে যাবে, যৌবন একদিন ফুরিয়ে যাবে, থাকবে না। ঠিক আছে? তো এই জন্যই আমি সবাইকে অনুরোধ করব, আজকের ভিডিওটা আমরা কি শিখলাম, কি বুঝলাম, যে মানুষের জীবন, বয়স, যৌবন সবকিছু চলে যায়, একদিন বেড়ে যায়, কিন্তু একদিন আমরা ঠিকই সফলতার দেখা পাই। টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুই আমাদের অভাব হয় না, কিন্তু সেই সময়টা আমরা জীবনের যে একটা সুখ, জীবনের যে একটা আনন্দ, সেইটাই তো আমরা পাই না তখন। কারণ টাকার পেছনে ছুটতে ছুটতে আমরা যে জীবনের এনজয়টা, লাইফটা কীভাবে বুক করব, এই জিনিসটাই আমরা ভুলে যাই। তো বন্ধুরা, সবাইকে বলবো, আমাদের লাইফে যেমন টাকা পয়সা দরকার আছে, তেমনই লাইফে আমাদের সুখও প্রয়োজন আছে। আমাদের লাইফটা মজা করতে হবে, এনজয় করতে হবে, জীবনটা জীবনের মতো করে উপভোগ করতে হবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। লাইভ স্টোরি বক্সে তুমি যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার কোন ধরনের, কেমন গল্প তোমার পছন্দ, তুমি কেমন গল্প শুনতে চাও। আজকের সংলাপটা যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি চেষ্টা করব এই ধরনের আরও নিত্য নতুন গল্প তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং তোমরা যেই ধরনের গল্প শুনতে চাও, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা।